বন্ধুরা নমস্কার। বন্ধুরা, রাজনীতিতে সংকট কত ধরনের আসতে পারে সেটা হয়তো অল্প বিস্তর আপনারা জানেন, আপনারা হয়তো জীবনে বিভিন্ন সময় দেখেছেন। আমি আপনাদেরকে লোকসভা নির্বাচনের পর থেকে আমি আপনাদেরকে বলে আসছিলাম যে বর্তমান যে কেন্দ্র সরকার, এনডিএ সরকার, নরেন্দ্র মোদীর নেতৃত্বে, বিজেপির নেতৃত্বে, এই সরকারের সামনেও আপনার নানান ধরনের চ্যালেঞ্জ আছে এবং নতুন নতুন চ্যালেঞ্জ আসার সম্ভাবনা রয়েছে। আপনারা দেখেছেন আদানি, গৌতম আদানিকে কেন্দ্র করে আপনার আমেরিকা থেকে কি সংবাদ এসেছে এবং ওনার বিরুদ্ধে অ্যারেস্ট ওয়ারেন্ট জারি হওয়া এবং শেয়ার মার্কেটে বিরাট ধাক্কা খাওয়া, একেবারে 22 নম্বর থেকে 25 নম্বরে নেমে যাওয়া, এই সমস্ত ঘটনাগুলো আপনারা দেখেছেন। এবং বর্তমানে ভারতের রাজনীতিতে গৌতম আদানিকে নিয়ে যে তুফান চলছে বা বলা যায় যে ভূমিকম্প সৃষ্টি হয়েছে, সেটা কিন্তু দুদিন আগেও আপনারা কেউ কল্পনা করতে পারেননি। যারা বিজেপির সমর্থক, যারা বিজেপির নেতারা রয়েছেন, যারা মনে করেন যে রাজনীতিটা সবসময় একরকম চলবে এবং সবসময়ই আপনার সবকিছু আপনার অধীনে থাকবে, আপনার সুদিন যেরকম ভাবে আছে এখন সেই সুদিনটা সবসময় একই রকম ভাবে থাকবে, ইন্ডিয়া জোট একেবারেই দুর্বল, এনডিএ জোট ভীষণ শক্তিশালী, এই শক্তির যে পার্থক্যটা বা শক্তির যে তারতম্য, এইটাকে নিজের মতন করে আপনারা দেখেছেন বা দেখেন বিজেপির নেতারা। আমি সবসময় একটা কথা বলার চেষ্টা করি যে রাজনীতিতে আজকে যেরকম ভাবে দেখছেন বা এই মুহূর্তে যেভাবে আপনারা রাজনীতিটাকে দেখছেন, কিছুক্ষণ পরে তার চেয়ে একেবারে উল্টো অন্যরকম কিছু দেখতে পারেন। এটা হয়তো আপনারা ভাবতে পারেন না, কিন্তু হয়ে যায় এরকম। ফর এক্সাম্পল, একটা এক্সাম্পল দিই আপনাদেরকে। ধরেন এখন ভীষণ শক্তিশালী বিজেপি মনে করেন, যদিও তা না একেবারে, ভীষণ শক্তিশালী এনডিএ, যদিও তা একেবারেই না, অনিশ্চয়তার মধ্যে বিজেপিও রয়েছে, এনডিএ রয়েছে, কিন্তু ধরে নিন তাই। অনেকে মনে করছেন যে কোনো ভাবে নরেন্দ্র মোদীজি 5 বছর এনডিএ সরকারকে চালিয়ে নেবেন। যদি হঠাৎ করে শোনেন মোদীজি পদত্যাগ করেছেন, যে কোনো কারণে হোক, তিনি হয়তো আপনার বয়সের কারণে হতে পারে, শারীরিক মানসিক যে কোনো কারণে হতে পারে, বা ভবিষ্যৎ প্রজন্মকে, পরবর্তী প্রজন্মকে এগিয়ে দেওয়ার জন্য হতে পারে, আভ্যন্তরীণ দলীয় বিভিন্ন সমস্যার কারণে হতে পারে, ধরেন হঠাৎ করে তিনি পদত্যাগ করলেন। একবার ভাবেন, শুধু একজন ব্যক্তির পদ ছাড়ার কারণে সারা ভারতবর্ষের রাজনীতিতে কি বিশাল পরিবর্তন হবে। কেন্দ্রে প্রধানমন্ত্রী পরিবর্তন হয়ে যাবে, কেন্দ্রের মন্ত্রিসভা পরিবর্তন হয়ে যাবে, সরকারের বহু জায়গাতে বহু অফিসারকে ট্রান্সফার করে এখান থেকে ওইখানে নতুন প্রধানমন্ত্রী এসে পাল্টাবেন। দেশের বিরোধী দলগুলোর মনোবলের মধ্যে পার্থক্য চলে আসবে, শাসক দলের মনোবলে পার্থক্য আসবে, অনেক দল ছুটে বেরিয়ে যাবে, অনেক দল, নতুন দল হয়তো কাছে আসবে। নানান ঘটনা শুধু একজন ব্যক্তির পদত্যাগের কারণে হতে পারে। তো এই কারণে যা সেটা এক্সাম্পল মাত্র, নানান কারণে নানান ভাবে রাজনীতিতে বিশাল পরিবর্তন হতে পারে। গৌতম আদানি একজন ব্যক্তি ঠিক, কিন্তু তিনি পৃথিবীতে 1 নম্বর বিজনেসম্যানও ছিলেন, ধনী ছিলেন। তিনি ভারতবর্ষে 1 নম্বর ধনী ছিলেন। এশিয়া মহাদেশে যতজন ধনী আছে তাদের মধ্যেও তার স্থান 1, 2, 3-এর মধ্যে ছিল বিভিন্ন সময়ে। তো সেই ব্যক্তি যাকে রাহুল গান্ধী সবসময় বলেন যে তিনি নরেন্দ্র মোদীর ঘনিষ্ঠ বন্ধু, নরেন্দ্র মোদীর উত্থানের পেছনে গৌতম আদানির বিরাট ভূমিকা রয়েছে বলে বলা হয়, এবং বিজেপির ক্ষমতায় আসা বা ক্ষমতা ধরে রাখার পেছনে ব্যবসায়ীদের, কর্পোরেট সংস্থাগুলোর বিরাট ভূমিকা রয়েছে বলে বলা হয়। তার মধ্যে গৌতম আদানির ভূমিকা নির্ণায়ক, এটা অভিযোগ বলতে পারেন। এই অভিযোগটাও ব্যাপকভাবে রয়েছে। সেই গৌতম আদানির বিরুদ্ধে ঘুষ দিয়ে কাজ পাওয়ার অভিযোগ তুলেছে আমেরিকা, ভাবতে পারেন। এবং গৌতম আদানির বিরুদ্ধে অভিযোগ আসার সঙ্গে সঙ্গে নরেন্দ্র মোদীর নাম চলে আসছে, বিজেপির নাম চলে আসছে, কেন্দ্রের শাসক জোটের নাম চলে আসছে। কোনো না কোনো ভাবে তারা চাপে পড়ে গেছেন। হ্যাঁ, এইটাও ঠিক যে কংগ্রেসকেও কিন্তু চাপে পড়তে হবে, কারণ ছত্তিশগড়ের সরকারের অফিসাররা আপনার ঘুষ খেয়েছে এরকম বলা হচ্ছে।
তাহলে সেখানে কংগ্রেস সরকার ছিল, তামিলনাড়ুতে ডিএমকে সরকার ছিল। এরকম বিভিন্ন রাজ্যে যে যে রাজ্যগুলোর নাম আসছে সেই রাজ্যগুলোতে সেই সময় ইন্ডিয়া জোটের বিভিন্ন শরিক দলের সরকার ছিল। আবার এটাও ঠিক যে জম্মু কাশ্মীরে তো রাষ্ট্রপতি শাসন ছিল, সেখানে আপনার রাজ্যপাল বা উপরাজ্যপাল হয়ে গেছিলেন তিনি তো বিজেপির নেতা, পুরনো নেতা, এবং রাষ্ট্রপতি শাসন থাকলে তো মূলত সেখানে কেন্দ্রের শাসন, তাহলে কেন্দ্র সরকার চলে আসছে, কেন্দ্র সরকারে আবার বিজেপি, তো আবার সেই সময়ে একচ্ছত্র আধিপত্য ছিল বিজেপির, তো বিভিন্ন রাজনৈতিক দল চলে আসছে। ফলে দেশের রাজনৈতিক পরিমণ্ডলে এর প্রভাব কিন্তু সুদূর প্রসারী হতে যাচ্ছে। শোনা যাচ্ছে যে শেয়ার মার্কেটে ধস নামছে আদানির বিভিন্ন শেয়ারে, শোনা যাচ্ছে আদানির কোম্পানিকে নিয়ে নানান ধরনের সমস্যা তৈরি হতে শুরু করেছে। আদানির নাম, আদানি যেহেতু বড় ব্যক্তি এখন মানে ব্যবসায়িক ক্ষেত্রে এবং রাজনৈতিক ক্ষেত্রে, তাকে নিয়েও নানান ধরনের সমস্যা তৈরি হচ্ছে। কংগ্রেস ময়দানে নেমে গেছে, বিরোধী সবগুলো দল না নামলেও কিছু কিছু দল নেমেছে, আগামী দিনে হয়তো অন্যান্য দলগুলো নামবে। রাহুল গান্ধীর কাছে সবসময় আদানি ইস্যু একটা বিরাট ইস্যু। রাহুল গান্ধী নরেন্দ্র মোদীকে অ্যাটাক করার জন্য রাজনৈতিকভাবে আদানিকে বারবার টেনে আনেন, এবং আনার যথেষ্ট কারণও তো রয়েছে, কারণ নাই এটা বলার তো কোনো সুযোগ নাই। তো সেই অবস্থাতে দেশের রাজনীতিতে কত বড় একটা পরিবর্তনের সংকেত দিচ্ছে এই আদানির বিরুদ্ধে অভিযোগ, উত্থাপিত অভিযোগগুলো। এবার ভাবেন, যদি আমেরিকাতে আদানিকে অ্যারেস্ট করা হয়, যদি আমেরিকা ইন্টারপোলের মাধ্যমে গৌতম আদানির বিরুদ্ধে অ্যারেস্ট ওয়ারেন্ট মানে জারি করে তাকে ধরে আনার কথা বলে, যদি আরো নানান ধরনের কথা বলে মানে ঘটনা হয়, তাহলে এখানে রাজনীতিতে বিজেপির জন্য চরম অস্বস্তির কারণ হবে। এমনিতেই গৌতম আদানির বিরুদ্ধে অভিযোগ উত্থাপনের মধ্য দিয়েই বিজেপিকে কিন্তু সমস্যায় ফেলে দেওয়া হয়েছে। তার কারণে আমি বলি যে রাজনীতিতে সবসময় একরকম অবস্থা, এটা ভাবার কোনো কারণ নাই। আর এনডিএ জোট এবং ইন্ডিয়া জোট, এই দুটো জোটের মধ্যে এখন কিন্তু শিয়ানে শিয়ানে লড়াই। এখন কিন্তু এইরকম বলা যাবে না যে এনডিএ ভীষণ শক্তিশালী, ইন্ডিয়া জোট ভীষণ দুর্বল, এরকম কিন্তু নাই। বিজেপি তো আর শক্তিশালী নাই, এটা তো আমি বহুতবার বলেছি, এটা হার্ড রিয়েলিটি। বিজেপির বন্ধুদের এটা মানতেই হবে, না মানলে কিচ্ছু করার নাই। হঠাৎ করে ক্ষমতা চলে গেলে তখন আকাশ থেকে ধাপ করে মাটিতে পড়বেন। মেনে নিয়ে যদি চলেন তাহলে হয়তো সেই রকম পরিস্থিতিতে নিজেকে সামলে নিতে পারবেন। দিস ইজ হার্ড রিয়েলিটি। বিজেপি এখন অনেক 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 দুর্বল একটা রাজনৈতিক দল। যেহেতু এক্সট্রিম পাওয়ার সে এনজয় করেছে, যখন তার কাছে একচ্ছত্র আধিপত্য ছিল তখন সে ধরাকে সরা জ্ঞান করেছে, তখন সে আকাশে ভেসেছে, তখন যা ইচ্ছে হয়েছে তা করেছে, যা খুশি তা করেছে, নিজের আপনজনদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে, এরকম ঘটনা তো অনেক আছে। এবং যারা তার চরম শত্রু তাদের সঙ্গে সে নানান ধরনের, সে ব্যবসায়িক কিনা, সে স্বার্থের কিনা, সে নানান রকমের কিনা, সে তো আপনারা যার যার মতন করে বলতে পারবেন, তাদের সঙ্গে সে গলাগলি করেছে। গালি কাকে দিয়েছে, ক্ষতিকার করেছে? যার কাছে তার সারা জীবন অনন্তকাল কৃতজ্ঞ থাকার কথা, যাদের কাছে সে তাদেরকে দাগা দিয়েছে। তো সেই প্রকৃতিও তো তার হিসাব নিয়েছে না, প্রকৃতিও তাকে বুঝিয়ে দিয়েছে যে তুমি যা করছো তা ঠিক করছো না, তুমি ভুল করছো, এবং তার সাজা তোমাকে পেতে হবে। লোকসভা নির্বাচনে 303 থেকে 240-এ নামিয়ে বিজেপিকে কঠিন সাজা দিয়েছে প্রকৃতি। এখন কথা হলো, এই যে দুর্বল বিজেপি, এই দুর্বল বিজেপির বিপরীতে দাঁড়িয়ে রয়েছে একটা উজ্জীবিত কংগ্রেস, একটা আত্মবিশ্বাসে ভরপুর একটা কংগ্রেস দল। তো একদিকে বিজেপি, দুর্বল বিজেপি, আর একদিকে উজ্জীবিত কংগ্রেস, খেয়াল রাখতে হবে। একদিকে অনিশ্চিত এনডিএ, এখানে কোন রাজনৈতিক দল এনডিএ তো কতক্ষণ থাকবে কেউ গ্যারান্টি দিয়ে বলতে পারছে না, অনলি গড নোজ, ভগবান শুধুমাত্র জানেন। চন্দ্রবাবু নাইডু এবং নীতিশ কুমার কখন পাল্টি খাবেন কেউ বলতে পারছে না। সেই রকম একটা অবস্থাতে একটা অনিশ্চয়তায় ভরপুর একটা এনডিএ জোট। অন্যদিকে ক্ষমতায় আসবেই, ক্ষমতায় যাচ্ছেই তারা, এই রকম আত্মবিশ্বাস নিয়ে শক্তিশালী একটা ইন্ডিয়া জোট, বিরোধী জোট। সেখানে আপনার বিরোধী দলনেতা লোকসভায় রাহুল গান্ধী, তিনি কিন্তু এখন যথেষ্ট আত্মবিশ্বাসী। তার বডি ল্যাঙ্গুয়েজকে দেখবেন, তিনি যখন কথা বলছেন
মানে এক ধরনের যেন তিনি মানসিকভাবে প্রস্তুতি নিচ্ছেন যে তিনি আগামী দিনে দেশের প্রধানমন্ত্রী হবেন, তার জন্য তিনি মানসিকভাবে তৈরি হচ্ছেন বা তৈরি হয়ে গেছেন। তো এইরকম একটা অবস্থাতে একদিকে নরেন্দ্র মোদী ভার্সেস রাহুল গান্ধী, বিজেপি ভার্সেস কংগ্রেস, এনডিএ ভার্সেস ইন্ডিয়া, এই অবস্থাতে আপনি বিরোধীদের দিকে তাকিয়ে দেখেন তারা কিন্তু তুলনামূলকভাবে অনেক বেশি আত্মবিশ্বাসী এবং মানসিকভাবে মজবুত। তো এইরকম একটা অবস্থাতে আদানির ঘটনার একটা বড় প্রভাব ভারতবর্ষের রাজনীতিতে পড়তে শুরু করেছে অলরেডি। ভারতীয় রাজনীতিতে এক ধরনের তুফান বইতে শুরু করেছে। তবে এটা বঙ্গোপসাগরে বা আরব সাগরে এই তুফানের উৎপত্তি হয়নি। এই তুফানের উৎপত্তি হয়েছে সুদূর আমেরিকাতে, যে আদানির কোম্পানি এবং আরেকটা কোম্পানি অন্য একটি যারা নিউ ইয়র্কের স্টক এক্সচেঞ্জে যাদের লিস্টিং আছে, তারা ঘুষ দিয়ে আপনার কাজ নিয়েছে, কাজ পেয়েছে। বড় অভিযোগ, বড় লজ্জাজনক ভয়ানক অভিযোগ। এই অভিযোগের পরিপ্রেক্ষিতে যে তুফান সৃষ্টি হয়েছে, সেই তুফান কিন্তু ভারতীয় রাজনীতিকে, বর্তমান রাজনীতিকে অনেক অনেক প্রভাবিত করবে। এক ধরনের ভূমিকম্প হতে শুরু করেছে রিক্টার স্কেলে। তার মাত্রা কিন্তু 7-8 না, কিন্তু 50 থেকে 100 হবে। তো এই কারণে বন্ধুরা আবারও আমি বলছি, যেটা আমি বারবার বলেছি, যে এই সরকার অনিশ্চিত সরকার। কেন্দ্রে যে সরকার রয়েছে, এই সরকার 1 বছর টিকবে কিনা এটা আমি আপনাদেরকে গ্যারান্টি দিয়ে বলতে পারি না। এই জুন মাসে যে সরকার এসেছে, এনডিএ সরকার, এটা আগামী জুন পর্যন্ত টিকে থাকতে পারবে কিনা আমি গ্যারান্টি দিয়ে আপনাদেরকে বলতে পারছি না। যদি টিকে থাকতে পারে তাহলে 1 বছর পূর্ণ করার কারণে আপনারা সারা ভারতবর্ষে সেলিব্রেট করতে পারবেন, মিষ্টি খেতে পারবেন, কেক টেক কাটতে পারবেন, দীপাবলির মতন আপনারা আতশবাজি ফোটাতে পারবেন, প্রদীপ প্রজ্বলন করতে পারবেন, সবকিছু করতে পারবেন যদি 1 বছর পূর্ণ করে। এরপরে যত দিন পূর্ণ করবে ততটা দিনের জন্য আলাদা আলাদা সেলিব্রেশন আপনারা করতে পারেন, কোনো অসুবিধা নাই। কে কারণে বলছি বুঝতে পারছেন? তার মানে এটা অনিশ্চয়তার মধ্য দিয়ে চলা একটা সরকার। এই সরকার কখন পরে গিয়ে বিজেপি বিরোধী দলে পরিণত হবে কেউ বলতে পারছে না। এনডিএ ভেঙে খান খান হয়ে যাবে কেউ বলতে পারছে না। নরেন্দ্র মোদীজি কখন প্রাক্তন প্রধানমন্ত্রী হয়ে যাবেন কেউ বলতে পারছে না। এবং বিজেপিতে যারা বিশ্ব ব্রহ্মাণ্ডের ভীষণ শক্তিশালী নেতারা রয়েছেন, যারা নিজেদেরকে ভগবান তুল্য মনে করেন আর দলের কার্যকর্তাদেরকে দেবতুল্য মনে করে, তো কি কি হয়েছে আমার অনেক ভিডিওতে আপনারা দেখেছেন ঘটনা। তো তারা কখন যে ভীষণ শক্তিশালী থেকে ভীষণ ভীষণ দুর্বল হয়ে যাবেন কেউ বলতে পারে না। যদি বুঝতে হয় তাহলে চোখ বন্ধ করে ভগবানের সঙ্গে কথা বলেন, ভগবান হয়তো আপনাকে বুঝিয়ে দেবে। ভালো থাকবেন, ভিডিওটি ভালো লাগবে আমি শিওর। তার কারণে ভিডিওটিকে শেয়ার করবেন। আর আমার চ্যানেলটিকে যারা এখনো সাবস্ক্রাইব করেননি, তারা যদি এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করেন বন্ধু, তাহলে আর কিছু বলার নাই। সাবস্ক্রাইব করে নেবেন, ভিডিওটিতে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করে আপনাদের মতামত দেবেন। ভালো থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম।